তো এই মডার্ন ফিজিক্সের এই অধ্যায়তে শুরুতে আমরা পড়ব ধরো প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো গতিবিদ্যা অধ্যায়তে কিছুটা পড়েছিলাম, ইংরেজিতে বলা হয় ফ্রেম অফ রেফারেন্স। হ্যাঁ, তোমাদের মধ্যে পরস্পরের মধ্যে আর কথা বলো না, এখানে মনোযোগ দাও। ফ্রেম অফ রেফারেন্স, এটার সংজ্ঞায়ন খুব সহজ ছিল। ধরে নাও আমরা যদি কোনো বস্তুর অবস্থান নির্ণয়ের বিষয় বলি, অবস্থান নির্ণয় করবা, এমনি এমনি তো অবস্থান নির্ণয় করা যায় না, কারো না কারো সাপেক্ষে অবস্থান নির্ণয় করতে হবে। যার সাপেক্ষে অবস্থান নির্ণয় করবা তার নামই হলো রেফারেন্স বিন্দু। ঠিক আছে, ফ্রেম অফ রেফারেন্স। আমি যদি বলি যে দেয়াল থেকে আমার অবস্থান কত দূরে, তাহলে দেয়াল থেকে কত দূরে, তখন দেখো তুমি কিন্তু চাইলে পেছনের দেয়াল, ডানের দেয়াল, বামের দেয়াল, সামনের দেয়াল, চারটা দেয়াল থেকে আলাদাভাবে মাপতে পারো না? যে দেয়াল থেকে দূরত্বটা বলছো ওই দেয়ালটাই হলো ফ্রেম অফ রেফারেন্স। তোমাদের পরামর্শ দিই, যদি 1 মিনিট দেরিও হয় তাও সবাই ধীরে ধীরে উঠবা। হ্যাঁ, ঠিক আছে। তোমাদের মধ্যে ওই যে অনন্যা নামে বান্ধবীটা আছে না, ওর আব্বু বলছে 4 তলায় উঠতে নাকি কষ্ট। মানুষ কে চায় না বলো উপরে উঠতে? ও কিসের উপরে উঠতে চায়? সফল হতে আর চরম পর্যায়ে পৌঁছাতে। এ দেখছো সফলদের যে বিল্ডিং গুলো ওইগুলো কত তলার? অনন্যা তুমি তো জিতে গেলা দেখছি। দেখছো তোমার পক্ষে কত অ্যাডভোকেট, ওগুলোতে লিফট থাকে, আমার তো লিফট নাই। এখানে তাহলে আমি ফিজিক্সের ভাষায় একটাই বিষয় বলতে পারি যে ক্ষমতা প্রয়োগ P = mgh ডিভাইডেড বাই টি। টি যদি বেশি, মানে সময় যদি বেশি নাও, ক্ষমতা প্রয়োগ হবে কম। একই পরিমাণ কাজ, তোমার ভর ঠিক আছে, জি ঠিক আছে, আমার বিল্ডিং এর 4 তলার উচ্চতাও ঠিক আছে, ওই কাজই তুমি বেশি সময় নিয়ে যদি করো তাহলে ক্ষমতা প্রয়োগ হবে কম। অতএব আসবা, দেন একটা সিঁড়িতে একটু দাঁড়িয়ে ওই দিকের ভিউটা অনেক সুন্দর না, দেখবা ওই শক্তিটা যে ক্ষয় হলো ওই যাতনা ভুলে যাবা, দেন আবার একটু। ঠিক আছে, গরমের দিন যখন হবে তখন অবশ্যই পানির বোতল নিয়ে বের হবা। ছেলেরা এই কাজটা করে না। আমি যত এক্সামে যাই, এই যে প্রতিযোগিতামূলক এক্সামগুলো, দেখি যে মেয়েদের কাছে অধিকাংশের কাছে পানির বোতল থাকে, ছেলেদের থাকে না। কেন থাকে না বলো তো? কেন কেন বলো? টেনশন করে না তাই? আরে এরা আসলে নিজের ব্যাপারে যত্নশীলই না। আমার এটা যেমন এই যে ন্যানো কেয়ার, ছেলেদের লাইফটা হলো নন কেয়ার। ঠিক আছে, আচ্ছা, প্রসঙ্গ কাঠামো। তাহলে দেখো, এখন আমি একটা দেয়ালকে যেমন বললাম, তো দেয়াল না বলে আমরা এটাকে বলতে পারি একটা স্থানাঙ্ক ব্যবস্থা, বলতে পারি না? ধরে নাও ত্রিমাত্রিকও হতে পারে, দ্বিমাত্রিকও হতে পারে, আবার একমাত্রিকও হতে পারে। তাহলে লিখে ফেলি যে স্থানাঙ্ক ব্যবস্থার সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান, বেগ বা ত্বরণ পরিমাপ পর্যবেক্ষণ করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। দেখো এখানে তাহলে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এটা একটা স্থানাঙ্ক ব্যবস্থা অবশ্যই। হ্যাঁ,
এই স্থানাঙ্ক ব্যবস্থার সাপেক্ষে কোনো বস্তুর, কারণ এটা নিয়ে কেউ আবার পেঁচাবা না যে বস্তুর বলতে কি শুধুই বস্তু হতে হবে। আরে আমরা সবাই বস্তু নাকি বলো, পৃথিবী বস্তু, আমিও বস্তু। এটা জীববিজ্ঞান পড়াচ্ছি না যে জীব জড় এগুলো পার্থক্য করবো, আমরা সবাই কি বডি। আচ্ছা, কোনো বস্তুর অবস্থান, বেগ বা ত্বরণ পরিমাপ করব বা পর্যবেক্ষণ করব, তাহলে ওই স্থানাঙ্ক ব্যবস্থার নামই হয়ে গেল প্রসঙ্গ কাঠামো। ওর ওর সাপেক্ষে আমরা নির্ণয় করছি। এই প্রসঙ্গ কাঠামো জিনিসটা খুব ইম্পর্টেন্ট ফিজিক্সে। এর সাপেক্ষে এই বস্তুর বেগ টেগ সব চেঞ্জ হয়, বুঝছো তো? আপেক্ষিকতা জিনিসটা খুব, এবং আমি এই আপেক্ষিকতা পড়াইতে গেলে একটা কথা বলি যে পৃথিবীতে খারাপ মানুষ বলে কিছু নাই, আছে? হ্যাঁ, কেউ যদি তোমারে খারাপ বলে তুমি ওরা জোরে ধমক দিবা, দৌড় মিয়া আপনি ভালো, বুঝো নাই? আপনি ভালো হয়ে গেছেন বিধায় আমি কি খারাপ। সবাই জিপিএ 5 পাচ্ছে বিধায় 3.5 পাওয়া 3.5 রেজাল্টটা হয়ে গেল খারাপ। যদি সবাই 3.5 পেত তাহলে এটাই কি হতো ভালো, বুঝতে পারছি? তাহলে এই যে ভালো মন্দ যেমন হচ্ছে আরেকজনের সাপেক্ষে চিন্তা করো, তেমনি বেগ, অবস্থান, ত্বরণ এগুলো ওই রকম। আমি যদি বলি যে তোমরা, এই যে তোমাদেরকে প্রায় বলি যে তোমার বাড়ি রাস্তার ডানে না বামে, রাস্তার ডানে না বামে, এটা ঠেলে দাও, লাগাই দাও। তোমরা যত দেরি করে আসছো, তখন এই জিনিসটা একবার বলছিলাম, হ্যাঁ প্রায় ক্লাসে বলি যে তোমার বাড়ি রাস্তার ডানে না বামে, কেউ কেউ ভুল করে বলে ডানে। তা আমি যদি এদিকে যাই তখন যদি ডানে হয়, ওই দিক থেকে যখন আসবো তখন হবে বামে। তাহলে এই যে দেখো আমার এটাই হচ্ছে গতির ডিরেকশনটা রেফারেন্স ধরে ডান বাম নির্ণয় করলাম। হ্যাঁ, এই জন্য এগুলোকে বলবো আপেক্ষিকতা। আমার তাহলে পারে এই দেয়াল থেকে আমার দূরত্ব একই রকম না, অতএব কার সাপেক্ষে, কোন দেয়ালের সাপেক্ষে মাপছি, এটার নামই হলো আপেক্ষিকতা। হ্যাঁ, এবার তুমি বলতে পারো যেমন আমি আর এই ধরো আরিফ, এখন তো একদমই ও বসে আছে আর আমি একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছি। তাহলে এখন আমাদের মধ্যে দূরত্ব যদি 3 মিটার হয় তাহলে 3 মিটার ফিক্সড। দ্যাট মিনস আমরা উভয়ে এখন স্থির, নাকি বলো স্থির। এই যে স্থিরতা, এই স্থিরতাটা বিবেচনা করলাম কিন্তু পৃথিবীর সাপেক্ষে, বুঝতে পেরেছো তো? তাহলে ফ্রেম অফ রেফারেন্স কি আমার এই পৃথিবী বা এই যে এখানে যে ঘর কাঠামোটা দেখছি এটা, এর সাপেক্ষে স্থির বললাম। কিন্তু এটা কিন্তু আমি যখনই তোমার এই প্রসঙ্গ কাঠামো চেঞ্জ করব তখন আর স্থির থাকবে না। যেমন মহাকাশ থেকে যদি আমাদের কেউ পর্যবেক্ষণ করে তখন সে তো দেখবে যে পৃথিবী রাউন্ড নিচ্ছে, তাই কিনা? তা আমি এই কথা যদি জোর গলায় বলে দিই না আমরা একদমই আজীবন স্থির, একদম পরমভাবে স্থির, তখন মহাকাশের ওই সায়েন্টিস্ট বলবে ওরে বোকা মাস্টার, বলবে না? বলবে পৃথিবী ঘুরছে তোরাও ঘুরছিস, স্থির। বলো, তাহলে ফ্রেম অফ রেফারেন্স যখন অন্য গ্রহ, তখন আমরা সবাই গতিশীল। তাহলে আমরা স্থির কার সাপেক্ষে? এই গ্রাউন্ডের সাপেক্ষে, পৃথিবীর সাপেক্ষে। বুঝলে তো? ঠিক আছে, এটুকু বুঝে থাকলে খুবই ভালো। আমরা গতিবিদ্যা পড়ার সময় একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো পড়েছিলাম। এখন প্রসঙ্গ কাঠামো এই অধ্যায়ের জন্য 2 রকম ভাবে আমরা ভাগ করব। জড় প্রসঙ্গ কাঠামো, এক নাম্বারটা হলো জড় প্রসঙ্গ কাঠামো। জড়তার ইংরেজি কি? ইনারশিয়া। আচ্ছা, তাহলে এটা হলো ইনারশিয়াল ফ্রেম অফ রেফারেন্স। 2 নাম্বারটা হলো জীব প্রসঙ্গ কাঠামো। হ্যাঁ, জড়ের বিপরীত জীব, আমাদের ফিজিক্সে ওটা নাই। জড় আর অজড়। অজড়ের ইংরেজি ভালো মতো পারেনি, তখন লিখে দিয়েছে নন ইনারশিয়াল। ইনারশিয়াল আর নন ইনারশিয়াল শর্ট করলাম। জড় প্রসঙ্গ কাঠামো আর অজড় প্রসঙ্গ কাঠামো নিয়ে আলোচনা হবে। জড় প্রসঙ্গ কাঠামো,
আর এখানে হলো অজড় প্রসঙ্গ কাঠামো। কি হতে পারে এদের মধ্যে পার্থক্য? খেয়াল করে শুনবা, এগুলোতে এক একজন এক এক ভাবে বলে, অনেকভাবে আসলে বলার সুযোগ আছে তাই বলে। হ্যাঁ, কম জানলে মানুষ ভুল ধরতে যায়, অথবা বেশি জানলে। যদি এরকম হয় যে দুটো প্রসঙ্গ কাঠামো স্থির, দুটো প্রসঙ্গ কাঠামো পরস্পরের সাপেক্ষে স্থির, তাহলে তারাকে বলবো জড় প্রসঙ্গ কাঠামো। স্থির না হয়ে যদি গতিশীল হয় তাহলে ধ্রুব বেগে গতিশীল হতে হবে, মানে একই রকম বেগ। বুঝতে পারলাম? আমি আর ধর না আরেকজন ব্যক্তি, তুমি, আমরা দুজনে এখন স্থির গ্রাউন্ডের সাপেক্ষে। আমরা কোনো একটা বস্তুর দূরত্ব নির্ণয় করছি, কারো বেগ নির্ণয় করছি, তখন কিন্তু আমরা দুজনেই যদি ফ্রেম অফ রেফারেন্স হই তাহলে আমরা দুজনেই কিন্তু স্থির আছি, তাহলে আমরা কি পরস্পরের সাপেক্ষে জড়। বুঝতে পারলে না পারোনি? তাহলে দুটো প্রসঙ্গ কাঠামো যদি পরস্পরের সাপেক্ষে স্থির বা ধ্রুব বেগে গতিশীল হয় তখন তারাকে বলবো জড় প্রসঙ্গ কাঠামো। এইখানে আমরা এটা লিখে দিব। আর তাহলে পরস্পরের সাপেক্ষে যদি ধ্রুব বেগে গতিশীল না হয়ে, ধরো একটা স্থির আর একটা গতিশীল, তাহলে তারা কি হয়ে যাবে? অজড়। বুঝছো? জড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতির সূত্র বা পদার্থ বিজ্ঞানের যে গতির সূত্রগুলো, এগুলো একই রকম ভাবে প্রয়োগ করা যায়, কিন্তু অজড়তে একই রকম ভাবে প্রয়োগ করা যায় না। তাহলে আমরা এটার উদাহরণ পর্যন্ত দেখবো যে হ্যাঁ কেন যায় না। ওকে, তাহলে প্রথমে লিখে ফেলো, যদি দুটি প্রসঙ্গ কাঠামো পরস্পরের সাপেক্ষে, স্থির কথাটা নাই কিন্তু আমি লাগিয়ে দিলাম, হ্যাঁ, পরস্পরের সাপেক্ষে স্থির বা, কারণ এটা তুমি লাগাতে পারো, লজিক আছে, ধ্রুব বেগে গতিশীল হয় যদি দুটি প্রসঙ্গ কাঠামো পরস্পরের সাপেক্ষে স্থির বা ধ্রুব বেগে গতিশীল হয়, তাহলে তাদেরকে জড় প্রসঙ্গ কাঠামো বলে। এই যে জড় প্রসঙ্গ কাঠামো বলবা, এটাও কিন্তু পরস্পরের সাপেক্ষে জড় বলবো। হ্যাঁ, পরস্পরের সাপেক্ষে জড় কাঠামো বলে। বুঝিনি একটা? জিরো আর দ্বিগুণ, হ্যাঁ না একই দিকে, অবশ্যই কি একই দিকে। বুঝতে পারছো তো? পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগ যদি হয় একই দিকে, না হলে ধ্রুব বেগ থাকা সম্ভব? কি সম্ভব? আরে একই দিকে কেন লিখবো আমি? যদি একই দিকে না হয় ধ্রুব বেগ থাকা সম্ভব কিনা আমাকে আগে বলো, তাহলে আর কিছু। ঠিক আছে, আর এখানে কি হবে বুঝতে পারছো? যদি দুটি প্রসঙ্গ কাঠামো পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল না হয় তাহলে তাদেরকে কি বলবো? অজড় প্রসঙ্গ কাঠামো। তাহলে এখানে লিখে দিলাম এক কথায় ভাইস ভার্সা। যখন এখানে ধ্রুব বেগে গতিশীল হবে না তখন তাদের নাম হয়ে যাবে অজড় প্রসঙ্গ কাঠামো। নাকি পুরোটাই লিখবো? এই ছোটখাটো জিনিস লেখার মধ্যে কোনো কল্যাণ নাই। হ্যাঁ, এইখানকার অন্যতম একটি তাহলে শর্ত হচ্ছে যে এখানে বা জড় প্রসঙ্গ কাঠামোতে, জড় প্রসঙ্গ কাঠামোতে বলবিদ্যার সূত্রগুলো
একই রূপে প্রযোজ্য হয়। একই রূপে প্রযোজ্য হয়। বলবিদ্যার সূত্রগুলো একই রূপে প্রয়োগ করা যায় না। তাহলে চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, একই রূপে প্রয়োগ করা যায় না। এগুলো বুঝছো? মানে এটা তো গায়ের জোরে লিখলাম এই কথাটা, এবার কারণটা ব্যাখ্যা করি। খেয়াল করো, তোমাদের এর আগে গতিবিদ্যাতে যারা পেয়েছিলা তাদের এরকম বলেছিলাম যে এটা যদি একটা ট্রেন হয়, এক্স অক্ষের ধনাত্মক দিকে সেটা মুভ করছে, এই ট্রেনের মধ্যে তুমি ট্রেনে উঠো না এখন পর্যন্ত? কে 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 উঠোনি? সবাই উঠছে। তাহলে পরে বলাটা সহজ। ট্রেনের সিটে যখন তুমি বসে থাকবা, দেখো যে আমার এটা যদি ট্রেন হয়, এটা যদি সামনের দিকে যায়, তাহলে এটা ঠান্ডা লাগছে রে না, ওটা দিয়েছিলাম এই বোর্ড ঠান্ডা করার জন্য, বুঝছো? বোর্ড অনেক হিট তৈরি করে, যে আমি আগের ক্লাস নিতে গিয়ে দেখলাম যে একদমই গরম হয়ে গেছে। আচ্ছা, খেয়াল করো যে ট্রেনে যখন আমি থাকি, তো ট্রেন মুভিং অবস্থায় আছে। এই অবস্থায় এরকম যে একটা বস্তু নিয়ে, ক্রিকেট বল ধরো উপরে ছুড়লা, আবার তোমার হাতে পড়লো, তুমি এটা দেখবা যে মুভিং অবস্থায় তুমি যদি উপরে ছুড়ো, তাও বস্তু তোমার হাতে এসে পড়বে সোজাসুজি, নাকি বলো? তুমি একটা আপেল কমলা যাই বলো নিয়ে এরকম খেলা করবা, দেখো যে অলওয়েজ তোমার হাতে আসছে। তোমার মনে হবে, তুমি যেহেতু গতিশীল, তুমি মনে করলা যে বস্তুরে আমি ছুড়লাম, সোজা উপরে গেল, আবার সোজা নিচে নামলো, এইটা তোমার মনে হবে, নাকি বলো? তাহলে তোমার যেটা ধারণা সেটা হচ্ছে যে বস্তুকে আমি আমার শিট থেকে এ বরাবর ছুঁড়েছি, সেটা আবার এ বরাবর আমার হাতে এসছে, নাকি বলো? এটা তোমার ধারণা। তাহলে আমরা একই রেখা বরাবর দেখালাম না, একই রেখা বরাবর দেখাইলে আবার ঝামেলা। তাহলে আমরা এই সময়ে সূত্র প্রয়োগ করতে চাইব যে খাড়াভাবে উলম্বভাবে নিক্ষিপ্ত বস্তুর সূত্র, উলম্বভাবে নিক্ষিপ্ত বস্তুর সূত্র প্রয়োগ করতে চাইব, যে বস্তুরে এভাবে ছুড়লাম, সে একটা পয়েন্টে গিয়ে আবার উপর থেকে কি হলো, নিচে নেমে আসলো। এটা তোমার মনে হবে, কারণ কি তুমি তো ছুড়েছো এভাবে, আবার এভাবেই পেয়েছো, তাই তো? কিন্তু এটা কি সত্য বলো তো? কারণ সত্য না কেন? এখন কথাটা চিন্তা করো যে আমি যখন ছুড়ে দিয়েছি উপরে, তখন তো ও তো ভাসমান। ট্রেন যদি গতিশীল হয়, তাহলে একটা যান্ত্রিক বস্তু, তার সিট থেকে শুরু করে সবকিছুই গতিশীল। তাহলে পরে সে যান্ত্রিক বস্তু দেখা গেল যে একটা স্পিডে যাচ্ছে, ওই সময় তোমার সিট এবং তুমি সামনে চলে গেছো। ও যখন উপরে ভাসমান, তখন তুমি সামনে গিয়েছো। তাহলে ওই বরাবরই যদি সে ফিরে আসতো, তাহলে ও পড়তো কোথায়? পেছনে। না, বুঝতে পারোনি? ও পড়তো পেছনে। তাহলে অবশ্যই এটা খাড়াভাবে গিয়ে আবার খাড়াভাবে নামেনি। এটা চিন্তা করতে কি খুব অসুবিধা? তাহলে যেহেতু মুভিং ট্রেন আর তুমি সোজা আবার হাতে পাচ্ছ, তাহলে মাথায় রাখবা যে এটা এইরকম অবস্থা হয়েছিল, যে আমার এই অবস্থানে থেকে যখন আমি বস্তুটিকে উপরের দিকে ছুড়েছি আর এই অবস্থানে হাতে পেয়েছি, তাহলে পরে জিনিসটা এইভাবে গিয়েছে। বুঝতে পারছি? আমি দেখলাম যে এরকম খাড়া উপরে গেল আর নামলো, কিন্তু রেল স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন ব্যক্তি দেখবে না, খাড়াভাবে গিয়ে খাড়াভাবে নামে নাই, এরকম ভাবে কাত হয়ে গিয়েছে।
ওকে, এই জিনিসটা কেন? তাহলে আমি যখন বস্তুটা ছুড়ি তখন আমি কিন্তু ফোর্স দিয়েছি ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী ফোর্সের দ্বারা ঊর্ধ্বমুখী বেগ লাভ করেছে। আর গতি জড়তার কারণে ট্রেন, আমি, তুমি সব কিছুই সেম গতিতে থাকবো। তাহলে আমার হাতের যে আপেল কমলা ছিল ওটাও সেম গতিতে ছিল, আমি যখন ছেড়ে দিয়েছি তখন তার একটা কিন্তু এই বরাবর বেগ আছে, তাই তো? তার একটা গতি জড়তার কারণে তার একটা এই বরাবর বেগ আছে, আর আমার বেগটা এই বরাবর। তাহলে একটা বেগ গতি জড়তার কারণে একটা বেগ এদিকে, আর আমি যে ঊর্ধ্বমুখী বেগ দিয়েছি তা এদিকে, দেন আলটিমেটলি সেটা তখন লব্ধি বরাবর এভাবে গিয়ে পড়ে। বুঝতে পারলাম? এই হলো গল্প। তো এইটুকু যদি কেউ বুঝে তাহলে আরো অনেক বিষয় বুঝবে। এবং এই আপেক্ষিকতা জিনিসটা এরকমই যে তুমি যদি একটা ধরে নাও ট্রাক, বোঝো তো? ট্রাক তো খোলা, তাহলে খোলা এটা থেকে পরীক্ষণটা যদি করো যে একটা ফুটবল নিয়েছো, ট্রাক ধরো 50 মিটার পার সেকেন্ড বেগে সামনে যাচ্ছে, যদি এটাই ট্রাক বলি, সম্মুখে যদি 50 মিটার পার সেকেন্ড বেগে যায়, তখন তুমি এই জায়গাতে দাঁড়িয়ে থেকে কেউ একজন, তাহলে কেউ একজন এই জায়গাতে দাঁড়িয়ে থেকে এইদিকে একটা ফুটবল ছুড়ে দিল 30 মিটার পার সেকেন্ড বেগে, কত বললাম? কত? তাহলে ট্রাক যেদিকে যাচ্ছে তার পিছনের দিকে মেরেছে, বুঝছো? ফুটবল পড়বে মাটিতে, বাট পড়ার পরেও ও সামনের দিকে কিছুক্ষণ দৌড়িয়ে আসবে। কেন সামনের দিকে দৌড়িয়ে আসবে? গতি জড়তার কারণে। আমি যখন বস্তুটির 30 মিটার পার সেকেন্ড বেগে ছুড়লাম, বাট বস্তুটি আমার সাথে থাকার কারণে তার গতি জড়তার কারণে সামনের দিকে বেগ কত? 50। তাহলে 50 আর 30 যোগ বিয়োগ করলে আলটিমেটলি তার আপেক্ষিকভাবে সামনের দিকে এখনো বেগ কত? 20। তাই সে কিছুক্ষণ 20 মিটার পার সেকেন্ড বেগে লাফিয়ে আসবে, দেন হচ্ছে ঘর্ষণ টর্ষণের কারণে তার বেগটা কমবে। বুঝতে পারছি? তাহলে এটা তুমি চাইলে আজকেই রিক্সা যে যাই এই সময় একটা বেলুন নিবা, বেলুনটা ফেলবা, দেখবা যে বেলুন পড়ার পরে আগে কিছুক্ষণ তোমার রিক্সার পিছনে দৌড়াচ্ছে, তখন তোমার মনে হবে যে ও আমার মায়া ছাড়তে পারছে না। বুঝছো তো? হ্যাঁ, সাধারণভাবে সাহিত্যিক ভাষায় যদি ব্যাখ্যা করো বলবো যে আমার মায়া ছাড়তে পারছে না। আর ফিজিক্সের ভাষায় কি বলবা? আপেক্ষিক বেগ কোন দিকে? ওই গতির দিকে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, গল্পটা খুব সহজ, গল্পটা খুবই সহজ। তুমি যত বেগেই ছুড়ো, বস্তু যদি এরকম হয় যে উপরে গিয়ে ধাক্কা খাচ্ছে না, তাহলে বস্তু মোটামুটি ছুঁড়েছ মানে তোমার কাছে এসে পড়বে। বুঝতে পারছো? ঠিক অবশ্যই তোমার ওই রকম একটা তো তার অনুভূমিক বেগ আছে, ওই অনুভূমিক বেগের দ্বারাই তার অনুভূমিক বেগের রূপাংশ তৈরি হবে, এবং সেই অনুভূমিক বেগটা অলওয়েজ ফিক্সড, কারণ ইউ কস থিটা এটা জি এর উপর নির্ভরশীল নয়। তোমার ট্রেন তাহলে যত দূরে যাবে ইউ কস থিটা রূপাংশ ঠিক তাকে তত দূর নিয়ে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ, লিমিট নাই। ওই লিমিট না থাকার কারণে একটা সুবিধা পাওয়া যাবে, যে আলোর বেগে যখন চলবে তখন আমরা একটা সুবিধা পেয়ে যাব। বুঝতে পারছো? যত বেশি বেগে চলবে কোনো একটা গাড়ি, কোনো একটা ট্রেন, তুমি দেখবা যে ওইখানে সময়ের মান তত কমে যাচ্ছে। এবং এটা সাধারণত প্রতি ব্যাচে অধ্যায় শেষ করে পড়াই, এবং আমি সুন্দর একটা নামও দিই, যতপ যখন তখন পড়ে যাওয়া চন্দ্র। এই এই জিনিসটা যদি কেউ একবার একটু মনোযোগ দিয়ে দেখে তাহলে পরে সে বুঝে যাবে যে এটা কেন এরকম হয়। পরে আমরা ওটা পড়বো, আজকের মতো একটু দেখি যে এবার কি তুমি বুঝেছো যে পরস্পরের সাপেক্ষে যদি সমবেগে গতিশীল হতো দুটো ট্রেন, তাহলে দুটো ট্রেনের ব্যক্তি কিন্তু দেখতো যে উপরে গিয়ে আবার নিচে আসলো। কিন্তু একটা গতিশীল আর একটা যদি স্থির হয়, তাহলে পরে গতিশীল দেখবে যে এবার এরকম খাড়া গিয়ে আবার নিচে নামলো, উলম্বভাবে নিক্ষিপ্ত বস্তুর সূত্র। কিন্তু স্থির সে দেখবে যে না, এটা এভাবে কাত হয়ে গিয়ে পড়েছে। তাহলে এইখানে যেভাবে দুজনেই একই রকম ভাবে সূত্রটা প্রয়োগ করতে পারবে, এখানে কিন্তু একটা স্থির আর একটা গতিশীল একই রকম ভাবে প্রয়োগ করবে না।
একজন উলম্বভাবে নিক্ষিপ্ত বস্তুর সূত্র প্রয়োগ করলে আরেকজন করবে প্রাসের সূত্র। বুঝলে না বুঝলেন? ঠিক আছে। যদি ট্রেন গতিশীল আর রেল স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়ানো ব্যক্তি স্থির, তখন সে কিন্তু এই ঘটনাকে একই রকম দেখবে না। আর তুমি পাশের সিটে এই কাজটা করছো আর আমি এখানে আছি, আমি দেখলে দেখবো না সত্যি তো আপেল উপরে গেল সোজা, আবার তার হাতে এসে পড়লো। বিকজ তুমি যেভাবে মুভ করছো আমিও ঠিক সেভাবে মুভ করছি, তখন আমরা ঘটনাটাকে দেখবো একই। বুঝলে? তাহলে এই পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল হলে বলবিদ্যার সূত্রগুলো ওরা একই রকম ভাবে দেখবে, একই রকম ভাবে প্রয়োগ করতে পারবে। কিন্তু যদি পরস্পরের সাপেক্ষে আলাদা বেগে চলে তখন আর একই রকম ঘটনা দেখবে না, একই রকম ভাবে সূত্র প্রয়োগ করতে পারবে না। বুঝলে? এই হলো জড় আর অজড়র পার্থক্য। তারপরের গল্পটা ছিল এই আপেক্ষিকতা। আপেক্ষিকতার বিষয়ে কে যেন ধারণা দেয়? কে? আইনস্টাইন। স্যার আইনস্টাইনের এই আপেক্ষিকতার আগেও তুমি চাইলে পারে গ্যালিলিও রূপান্তর পড়তে পারো। এটা দুটো ভাগ বলেছিলাম, কে কে? আপেক্ষিকতার সার্বিক তত্ত্ব আর আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব। আপেক্ষিকতার সার্বিক তত্ত্বের ব্যাপারে ওই যে একটা প্রশ্ন ছিল না তোমাদের কলেজে, পেরেছিলা? পেরেছো? কি লিখেছো? মার্ক দিয়ে দিয়েছে? আরে আমার অংশটুকু সব 0 দিয়ে দিয়েছি, কারণ ওটা হয় নাই। হ্যাঁ, তাহলে 1 নাম্বার হলো আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব। আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব। ওই কলেজে গিয়ে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা আমার চরম খারাপ। এরা খুবই দুষ্টামি করে, কেউই ক্লাস করতে চায় না। আপেক্ষিকতার সার্বিক তত্ত্ব। এটা তাহলে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি and this is general theory of relativity. Theory of relativity. কিছু ছেলেরা প্রায় ক্লাস মিস করে, অবশ্য তারপরে ওরা স্বপ্ন দেখছে যে কোনো ভাবে হোক ভালো করবে, করুক। আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব এটা আমাদের এইচএসসিতে আছে, এটা এইচএসসিতে নাই। বুঝলে? এবং এই বিষয়টা ইন জেনারেল মানুষজন বুঝে না বলে তার নাম জেনারেল থিওরি। সাধারণ মানুষজন কেউ বুঝবে না বলে তার নাম জেনারেল থিওরি। সাধারণ জ্ঞান কোনগুলো? যেগুলো সাধারণ মানুষ জানবে না ওগুলোর নাম কি? সাধারণ জ্ঞান। বলবে যে আমেরিকা মহাদেশের সবচেয়ে উঁচু শৃঙ্গের নাম কি, গ্রিক হাতের নাম কি, এগুলো কি সাধারণ মানুষ জানবে? ওইটার নাম নাকি সাধারণ জ্ঞান। ঠিক আছে? তাহলে জেনারেল নলেজ ইজ হোয়াট দ্যাট ইজ নট কমন টু অল অর জেনারেল পিপল। তাহলে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব এটা কত সালে দিয়েছিল স্যার? 1905-এ। আর এটা দিয়েছিল 1915-তে। তা আমাদের এই অংশ নাই, এই অংশ আছে। এখানকার কয়টা স্বীকার্য? দুটো। সার্বিক তত্ত্বের আলোচ্য বিষয় কি এটা পড়ে রাখবা 1 মার্কের সংজ্ঞার জন্য। হ্যাঁ, যে আপেক্ষিকতার সার্বিক তত্ত্ব কি পড়ে রাখবা। এই তত্ত্ব আসলে যে বিভিন্ন ধরনের মহাজাগতিক যে বস্তুগুলো সৃষ্টি হয়েছে এদের বিষয়ে আলোচনা আছে এই ধরনের আপেক্ষিকতার সার্বিক তত্ত্বে। এবং তোমাদের একটা ছোট্ট
বিষয় বলি যে 1931 সালে একটা সিনেমার স্ক্রিনিং হচ্ছিল, নাম ছিল সিটি লাইটস। কার সিনেমা এটা? সিটি লাইটস, মিস্টার চার্লি চ্যাপলিন। চার্লি চ্যাপলিন, চার্লি চ্যাপলিনের অভিনয় দেখেছো? উনি কেমন করে কথা বলেন? তাহলে চার্লি চ্যাপলিন কথা বলেন না, উনি কোনো কথা না বলেই এত সিনেমা করেছেন, তাই না? আর প্রত্যেকটা সিনেমায় কি হাসি, হাসতে হাসতে তোমার পেট ফেটে যাবে, অথচ উনি একটা কথাও বলেননি। তাহলে এই যে সাইলেন্ট অ্যাক্টর চার্লি চ্যাপলিন, উনি 1931 সালে সিটি লাইটস সিনেমার যে স্ক্রিনিং হচ্ছিল ওইখান থেকে ফিরবেন এখন। আর আইনস্টাইন ওই স্ক্রিনিংটা দেখলেন, দুজন মিলে হাঁটতে হাঁটতে নিজের বাড়ির দিকে ফিরছেন। আইনস্টাইন চার্লি চ্যাপলিনকে বললেন যে আপনি তো অনেক বিখ্যাত, অনেক পপুলার, মানুষ আপনার অনেক ফ্যান। তখন চার্লি চ্যাপলিন এভাবে হাঁটেন, তো হাঁটতে হাঁটতে উনি বললেন যে অ্যাকচুয়ালি আমি যা বলতে চাই মুখে কথা না বললেও মানুষ তা বুঝে। ঠিক আছে, এটা চার্লি চ্যাপলিন বলল। তো বললো যে মিস্টার আইনস্টাইন আপনিও কিন্তু অনেক বিখ্যাত, আপনারও অনেক নাম ডাক প্রফেসর হিসেবে। তো তখন আইনস্টাইন বললেন আসলে আমি যা বলতে চাই এটা কেউ বুঝে না। বুঝেছো তো পার্থক্য? এই হলো। তাহলে বলো আমি কি এটা তোমারে বুঝাইতে পারবো? স্যার আগেই বলে দিয়েছে যে আমি যা বলতে চাই এটা কেউ বুঝে না। হ্যাঁ, আপেক্ষিকতার তত্ত্ব বিশেষ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। আমার হাতের লেখা কি এরকম না, এভাবে ওই পাণ্ডুলিপিগুলো লেখা ছিল তাই লিখছি। দেখলে চিনতে পারবা যে স্যার এমনি করে লিখছে। হ্যাঁ, তো এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির দুটো বিশেষ স্বীকার্য। 1 নাম্বার লিখো, সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একইভাবে প্রযোজ্য হবে। জড় প্রসঙ্গ কাঠামোতে অলরেডি কথাটা বলেছি না, ওটাই হচ্ছে তত্ত্ব যে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র অথবা বলবিদ্যার সূত্র অথবা পদার্থবিজ্ঞানের সূত্র যেভাবে বলো সেটা প্রযোজ্য হবে। সকল জড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের, এভাবে না লিখি, কেউ কেউ আমার বলবে যে নিউটনের কেন বললেন ভাই, পদার্থবিদ্যার সূত্রগুলো একইভাবে প্রযোজ্য। প্রযোজ্য দ্যাট মিন্স প্রয়োগ করা যায়। আর এইখানে গল্প হচ্ছে যে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে বা অজড় প্রসঙ্গ কাঠামোতে সব জায়গাতে আলোর বেগ কি থাকবে? এক, ধ্রুব থাকবে। তোমাদের ওখানে শুধু লিখেছে মনে হয় জড় প্রসঙ্গ কাঠামোতে, নাকি বলো? প্রসঙ্গ কাঠামো জড় হোক আর অজড় হোক, স্থির থাকুক ব্যক্তি আর গতিশীল থাকুক, সে আলোর বেগ সবসময় কি দেখবে? একই দেখবে। ঠিক আছে, তাহলে আমরা লিখে ফেলি সকল কাঠামোতে, সকল কাঠামোতে দ্যাট মিন্স জড় বা অজড় যাই হোক না কেন
আলোর বেগ যদি পর্যবেক্ষক একই দেখে, দ্যাট মিন্স আলোর বেগটা কি আছে, কনস্ট্যান্ট। আলোর বেগ সর্বদা ধ্রুব থাকে। ছোট করে দিলাম আমরা। এনি প্রবলেম? এটুকু মুখস্থ করা সহজ, ভিতরের কথাগুলো যাই হোক। এটা লিখেছ? লেখা হইলে তারপরের আরেকটি ছোট্ট কথা বলে শেষ করতে হবে। আমরা লিখব গ্যালিলিও রূপান্তর। গ্যালিলিও রূপান্তর। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। যদি দুটো কাঠামো এরকম হয়, কাঠামো দুটো এরকম আঁকলাম, এই কাঠামোর নাম দিলাম এস কাঠামো, যার এদিকটা ধরো এক্স অক্ষ, এদিক ধরো ওয়াই অক্ষ, আর এদিক ধরলাম জেড অক্ষ, এক্স ওয়াই জেড। তাহলে ওয়াইটা কিন্তু এদিকে, হ্যাঁ। আচ্ছা, কাঠামো বলতে ধরে নাও যে একটা অটো রিক্সা, অটো রিক্সা ছোটখাটো একটা গাড়ি এদিকে যাচ্ছে এক্স অক্ষের দিকে, হ্যাঁ। অটো রিক্সার বেগ ধরো 20 মিটার পার সেকেন্ড, তাও অনেক। 10 মিটার পার সেকেন্ড দিক, বেগ দেয়া নিয়ে কোনো যায় আসে না, যদিও যত জোরে দিব তত ভালো। এই অটো রিক্সা 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, আর তার পেছন থেকে একটা গাড়ি ধরে নাও হাই স্পিডের মাইক্রোবাস, তাহলে একটা কার, সে কারটা যাচ্ছে ধরে নাও 120 মিটার পার সেকেন্ড বেগে। কত দিলাম? 120। ওই কারটা এই বেগে তাকে পার হয়ে চলে গেল, এখানে আছে। এই কার আঁকানো তো অনেক কঠিন রে। ঠিক আছে, সমস্যা নাই, চাকা অন্তত দিই। যখনই কার লিখে দেব তখনই মামলা শেষ। কত বেগ দিলাম? 120 মিটার পার সেকেন্ড। এটা বোঝার আগে একটু জাস্ট ফোকাস দিবা। অটো রিক্সার চেয়ে কারের বেগ বেশি। এখন এই দুইজন কোনো একটা ঘটনা যদি দেখে, একই সাথে ধরো দেখছে, তাহলে তারা কি একই রকম দেখবে কিনা? ঠিক আছে, এই দুই গাড়ির যদি দর্শক বা ড্রাইভার একটা বজ্রপাত দেখলো, ওই বজ্রপাত তারা একই দূরত্বে দেখবে কিনা, একই সময়ে দেখবে কিনা, এগুলো বুঝছো? গ্যালিলিও এই রূপান্তরটা এভাবে দেখালেন যে এস কাঠামোর সাপেক্ষে ধরে নাও আরেকটা কাঠামো সামনের দিকে গতিশীল, সেই কাঠামোর নাম দিলাম এস প্রাইম। এই এস প্রাইম কাঠামোর এদিক বরাবর এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা জেড অক্ষ। ভালো কথা, হ্যাঁ। তুমি চাইলে পারে এই প্রাইম যে কাঠামোটা তার সবগুলো অ্যাক্সিস রেও তুমি চাইলে পারে প্রাইম দিতে পারো, না দিলে কোনো অসুবিধা নাই, হ্যাঁ। আচ্ছা, এবার একটা জিনিস শুধু তোমারে ভাবতে বলবো, যে কোনো একটা ঘটনা দুজনেই দেখবে, তুমি চাইলে এই পয়েন্টে সে ঘটনা দিতে পারো, তুমি চাইলে এই পয়েন্টে দিতে পারো, তুমি চাইলে এই পয়েন্টে দিতে পারো। তোমার বইতে একটা শেখাই, তাও আবার দেখবা যে এমন হয়তো সমীকরণটা তৈরি করেছে যে তুমি ভুল করছো, বা বারবার হয় যে এটা আদৌ এটা কিভাবে হলো, লজিকটা মিলাইতে পারে না। আমি তোমাদের হচ্ছে ছোট্ট করে বললেও তুমি মনে হয় যে আর কোনোদিন অসুবিধা থাকবে না, এভাবে একটু বলি।
এইখানে ধরে নাও একটা বস্তু, এটাকে আমরা অবজার্ভ করছি, হ্যাঁ? তাহলে পাশে, রাস্তার পাশে ধরে নাও একটা ল্যাম্প পোস্টে একটা ল্যাম্প আছে, এই ল্যাম্প, এটারে আমি অবজার্ভ করছি। কি ব্যাপার? আরে ফুল মনোযোগ দিবা, তোমরা যদি এর মধ্যে আবার একটু একটু কথা বলো তাহলে তো মুশকিলে পড়ে যাবা, বুঝছো? শেখা জিনিস আলাদা। ফিজিক্সে তো ভালো করা যায়, যায় না? কিছু গাণিতিক প্রবলেম এটা সেটা সলভ করে ভালো করা যায় না? যায়, মার্ক পাবা তুমি। এই কিন্তু কোনো একটা লেভেলে গিয়ে তুমি তখন দেখবা যে মার্ক আর শেখার মধ্যে একটা পার্থক্য তৈরি হবে, অবশ্যই হবে। এটা অ্যাডমিশনে গিয়ে হবে, আর অ্যাডমিশনের পরের লাইফে আরো বেশি হবে। দুইজনই পড়তে গিয়েছে বুয়েটে, কিন্তু দেখছে যে একজন তার ক্লাসের বিষয়গুলো অনেক ভালো নিতে পারছে আর আরেকজন কম কম পারছে। তখন মাঝে মধ্যে তারা দাঁড় করিয়ে বলবে, হায়ার লেভেলের টিচাররা খুব পাওয়ারফুল হয়, হায়ার লেভেলের টিচাররা খুব পাওয়ারফুল হয়, কলেজের মতো না। কলেজে তোমরা যেহেতু প্রাইভেট আছে তখন টিচারকে পাত্তা দাও না, আমি তো প্রাইভেটে যাই, আপনার উপর ডিপেন্ডেন্ট না। বাট ওইখানে খুব ডিপেন্ডেন্ট, তারা ঘুরে ফোন দেয়, স্যার ক্লাস নেবেন না। ওরাকে আমরা এই যে যারা অনার্সের যারা, ওদের ক্লাসের আগে আমরা কি করি বলো? বলি যে যা তোরা বস, চা খেয়ে আসছি। বলে জি স্যার। এই চা খেতে 15 মিনিট লেগে গেল, ও বসেই থাকে। ইন্টারমিডিয়েট হলে খাতাপত্র, দূর ঘোড়ার ডিম, হটাও তোমার গাড়ি, তোমার ক্লাস করতে হবে মানে, বুঝতে পারছো তো? আর ওরা বিনয়ের সঙ্গে বসে থাকে, আধা ঘন্টা ক্লাস নিব তাই। গতকাল ক্লাস নিয়েছি 4th ইয়ারের, তো 4th ইয়ারের ক্লাস নিয়েছি, ওরা অলরেডি খুব আশাবাদী যে আমাকে পেয়ে মনে করছে যে আরো 2-3 অধ্যায় পড়বে। অলরেডি 2 অধ্যায়টা পড়াচ্ছি, মানে টোটাল 2টো অধ্যায় শুরু করেছি একসাথে। তো মেয়েরা আসেনি, ছেলেরা বলল যে স্যার বিগত 4 বছরের মধ্যে এটাই হচ্ছে প্রথম দিন যে মেয়েরা অনুপস্থিত। ওই সুযোগে আমরা অনেক আলোচনা করছি, একটা মানে নারী বিদ্বেষী আলোচনা সভা হয়ে গেছে, বুঝলে তো? আজকে ওই মেয়েরা আমাকে হচ্ছে, আমি যখন ক্লাস নিয়ে আবার 1st ইয়ারের ক্লাস নিয়েছিলাম অনার্স, তখন এসে বলছে যে স্যার আমাদের এই ক্লাসটা আবার নিয়ে দিতে হবে আপনাকে। ডিপার্টমেন্ট হেড আগেই বলেছে। আমি বললাম স্যার ওরা তো শীতের দিনের কারণে কম এসছে, সবাই আসেনি। বলছে এটা আপনার গোল্ডেন চান্স, এখনই ক্লাস নিয়ে নেবেন, পরে ওরা এসে আবার যখন বলবে তখন আরেকবার নেবেন। হ্যাঁ, স্যারকে বলেছি যে স্যার আমি এই একটা ক্লাস নেওয়ার জন্য 2 ঘন্টা পড়েছি। বলছে কি পড়েছেন? আমি বললাম স্যার গিভস ফ্রি এনার্জি পড়াবো। স্যার তো খুব মজা পাইলেন যে গিভস ফ্রি এনার্জি পড়াবো ওরাকে। ওইটা নোটপত্র যখন ওরা নিয়েছে তখন বলছে যে স্যার এটার ক্লাস আরেকবার দিবেন। ঠিক আছে, হায়ার লেভেলে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স হলো সবচেয়ে খারাপ সাবজেক্ট। তোমাদের বলছি একদিন যে ওইগুলোর ক্লাস না নিলেই টিচারের মান সম্মান ভালো থাকে। তাহলে ফিজিক্স কিন্তু এখনো না, এগুলোতে খুব বেশি ফিজিক্স নাই, তারপরেও এখানে গিয়ে কাঁপাকাঁপি তৈরি হয়, কারণ আছে। বাট হায়ার লেভেলে আমি শুধু বলি, তুমি যে প্রতিষ্ঠানে পড়বা ওইখানে যদি কোনোভাবে কম বোঝো তাহলে মাঝে মধ্যে দাঁড় করে বলবে কোন কলেজ, কোথায় থেকে এসছো, এভাবে ট্রিটমেন্ট করে, বুঝছো? এটা দেখো নাই, আহা, তখনই তোমার মনে হবে যে আমি মনে হয় টেবিলের নিচ দিয়ে কোথাও চলে যাই। এজন্য খুব ভালো শিখবা, যেন কোনো একটা অঞ্চলে গিয়ে ওই জায়গার কোনো মামুর বেটা তোমারে না বলতে পারে যে তুই কোথায় থেকে এসেছিস। ও খুঁজবে যে তুই কোথায় থেকে এসেছিস, তাই না? গুগলে খুঁজবে যে ও কোথায় থেকে এসছে। আসো, এখানকার এই পয়েন্টের ডিফারেন্ট কালার দিয়ে দিচ্ছি। এখানকার এই পয়েন্টের নাম দিলাম পি। পি বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স ওয়াই জেড হয়ে থাকে, এখন তুমি এক্স ওয়াই জেড কার সাপেক্ষে নিবা? হ্যাঁ, তুমি তাহলে যদি এই কাঠামোর সাপেক্ষে চিন্তাটা করো পি বিন্দু, তাহলে তুমি এটা এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম দিয়ে দাও। হ্যাঁ, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড। আমার এই এক্স এর যে মূল বিন্দু, তোমাদের একটু সময় নিচ্ছি, তোমরা কেউ আবার অস্থির হয় না এবং মনে মনে গালি দিও না। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের একটা দূরত্ব আছে কিনা?
এস প্রাইম কাঠামো যদি সামনের দিকে ভি বেগে গতিশীল হয়, ধরে নাও ভি বেগে গতিশীল, এই সময়টুকু সে এখান থেকে এখানে যেতে সময় নিয়েছে টি সেকেন্ড, যদি টি সেকেন্ড নিয়ে থাকে তাহলে ভি মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, সময় কত সেকেন্ড নিয়েছে? টি সেকেন্ড। তাহলে বলো এই কাঠামোর মূল বিন্দু থেকে এই ও পয়েন্ট আর এই কাঠামোর মূল বিন্দুরে বললাম ও প্রাইম, বলো কতটুকু দূরত্বে গিয়েছে সে এখন? ভিটি। এরে যখন অতিক্রম করে তখন এর সাপেক্ষে তার বেগ অতিরিক্ত ধরে নাও ভি। টি সেকেন্ড ব্যাপী যদি যায় তাহলে আমরা জানি সমবেগে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব এর সমান ভিটি। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কতটুকু দূরে? ভিটি পরিমাণ দূরে। বুঝছো? এখন শুধু চিন্তা করবা যে এই কাঠামোর যে কেউ একজন এই পয়েন্টের স্থানাঙ্ক যদি এরকম দেখে যে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, তাহলে তার এক্স অক্ষ বরাবর দূরত্ব এক্স প্রাইম, ওয়াই অক্ষ বরাবর দূরত্ব ওয়াই প্রাইম, আর জেড অক্ষ বরাবর দূরত্ব কত? জেড প্রাইম। বুঝছো? কিন্তু এ যখন দেখবে তখন সে কত দেখবে? যেহেতু এটা এক্স অক্ষের ধনাত্মক দিকে গতিশীল, এ তখন দেখো হয়তো ওয়াই অক্ষ বরাবর উচ্চতা ঠিক আছে, জেড অক্ষ বরাবর উচ্চতা ঠিক আছে বা দূরত্ব ঠিক আছে, কিন্তু এক্স অক্ষ বরাবর আর দূরত্ব ঠিক আছে? বুঝতে পারছো না? আরে এটা যদি সমতল হয়ে থাকে তাহলে পারে এই জিনিসের যে উচ্চতা এখান থেকেও তুমি যদি বলো তাহলে একটুকু উঁচুতে, ঠিক আছে? তো এই ওয়াই অক্ষ বরাবর যদি দূরত্ব বলে তাহলে সেটাও ঠিক থাকবে, কিন্তু এক্স অক্ষ বরাবর দূরত্ব ঠিক থাকবে? থাকবে না। তখন গ্যালিলিও রূপান্তর যেটা বললো যে ভাই এখানে ওয়াই প্রাইম সমান সমান ওয়াই হবে, জেড প্রাইম সমান সমান জেড হবে, কিন্তু এক্স প্রাইম আর এক্স সমান হবে না। কতটুকু কম বেশি হবে ততটুকুই জাস্ট লিখে দিই। দেখো তো এখান থেকে এটুকু হলো ভিটি, কতটুকু? এটুকু ভিটি, আর এটুকু কতটুকু? এক্স প্রাইম। এই এটার মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর দূরত্ব কত? এক্স প্রাইম। তাহলে ভিটি আর এক্স প্রাইম যোগ করলে টোটাল এখান থেকে দূরত্বটা যদি আমি এক্স নামে ডাকি তাহলে এক্স সমান সমান হবে কত? এক্স সমান সমান কত হবে? ভিটি প্লাস এক্স প্রাইম। বুঝতে পেরেছো? ভিটি প্লাস এক্স প্রাইম। তাহলে এক্স সমান সমান হবে ভিটি প্লাস এক্স প্রাইম। অতএব এক্স প্রাইম সমান যদি নির্ণয় করতে চাই তাহলে এক্স প্রাইম সমান সমান হবে কত? এক্স মাইনাস ভিটি। বুঝলে? এই হলো গল্প। তাহলে এখানে ডিফারেন্স থাকবে। গ্যালিলিও আরেকটা কথা বলেছিলেন যে উভয়ে সময়ে সমান দেখবে, অর্থাৎ টি প্রাইম সমান কত হবে? টি। হ্যাঁ, এই একটা কথা বলেছিলেন। এগুলোর কিছু বিষয় ঠিক আছে, কিছু বিষয় আবার আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের সঙ্গে অমিল হয়েছে। আইনস্টাইন তখন খুব মন খারাপ করলেন যে কি করে এটা সমাধান করা যায়। গ্যালিলিওর এই ট্রান্সফরমেশন ওনার সঙ্গে সাংঘর্ষিক। পরবর্তীতে লরেঞ্জ এসে এখানে গাণিতিক কিছু কাজ করে সংশোধন করেছিলেন। তো উনি এই জায়গাতে আর এই জায়গাতে সংশোধন দিয়েছেন, এ দুটো ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা পরের দিনে পড়বো লরেঞ্জের ট্রান্সফরমেশন। আর আজকে শুধু এটা বলে রাখি, স্যাররা কোনোদিন যদি এরকম কোশ্চেন দেয় যে গ্যালিলিও রূপান্তর ব্যাখ্যা করো, তাহলে ডিরেক্ট এ কয়টা সমীকরণ লিখবা আর হয়তো এ দুটো চিত্র দিবা, দুইয়ের জন্য কোশ্চেন হয় এটা। হ্যাঁ, ক্ষয়ে